এনবিটিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন অর্থাৎ এআইএমআইএম এর পশ্চিমবঙ্গের নেতা সাবির রেজ গপ্পার। প্রথমে এনবিটিভিতে স্বাগতম। আসসালামু আলাইকুম। আদাব। আমরা দেখেছি যে 2021 বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হলো। সেখানে দেখা যাচ্ছে যে একদিকে তৃণমূল কংগ্রেস তারা ব্যাপকভাবে জয়লাভ করেছে এবং বিরোধী আসনে বাম কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে গেছে, সেখানে বিজেপি বিরোধী আসনের জায়গা দখল করে নিয়েছে। এইটা বাংলার সংখ্যালঘুদের কি চিন্তিত করে ফেলছে? অবশ্যই চিন্তিত করে ফেলবে, কেন যে নির্বাচনটা যেটা হয়েছে, অনেক লোক বলছে এটা ধর্মনিরপেক্ষ পক্ষে ভোটটা গেছে, কিন্তু আমার প্রশ্নটা হলো কি, যদি এটা সত্যি যদি এটা ধর্মনিরপেক্ষ এজেন্ডাতেই যদি ভোটটা লড়া হয়েছে, তবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রত্যেকটি স্টেজে দাঁড়িয়ে নিজেকে ব্রাহ্মণ পরিচয়টা দেওয়া, নিজেকে হিন্দু মহিলা পরিচয় দেওয়া, চণ্ডী পাঠ করার দরকারটা কী ছিল? তার উপরে আমরা এটাও দেখছি কি 80টার কাছাকাছি সিট ভারতীয় জনতা পার্টি পেয়েছে, ভোট সেরে তারা 38%-এর কাছাকাছি চলে এসছে, যে জায়গায় তৃণমূল কংগ্রেস পেয়েছে 43%-এর মতন। 48%, সরি 47 পয়েন্ট কত। তো 100% একটা ধর্মীয় সমীকরণ তো এসছেই, এবং এটা আমাদের চিন্তার বিষয় তো আছেই। কেন আমাদের আর একটা চিন্তার বিষয় এটাই কি, মাননীয় মুখ্যমন্ত্রী এই 10 বছরে উনি শুধু হিজাব পরলেন, একটা হিজাবের মতন কাপড় পরলেন, ইনশাআল্লাহ মাশাআল্লাহ বললেন, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য যেমন ডেভেলপমেন্টের কাজ করার ছিল তেমন উনি কিছু করতে পারলেন না কিংবা করেননি, কিন্তু শুধু মুক্তিকে মাশাআল্লাহ ইনশাআল্লাহ বার করে হাতটা তুলে দোয়া চাইছেন, এই ছবিটা প্রচার করে সংখ্যালঘু তোষণের দাগটা উনার গায়ে লাগানো হয়েছিল এই বিজেপির মাধ্যম দিয়ে। আজকে এই বিজেপিরা যারা 80টা এমএলএ বিধানসভার ভিতরে, আজকে যদিও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি যদি মুসলিমদের জন্য কোনো ডেভেলপমেন্ট প্ল্যান নেন, তবে এই 80টা এমএলএর রিয়াকশানটা কী হবে সেটা নিয়েও আমাদের একটা চিন্তা। কিন্তু আমরা দেখেছিলাম যে এই বাম কংগ্রেস এবং আইএসএফ একটা মহাজোট করেছিল যে যেখানে সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে তারা প্রত্যাখ্যান করবে, এবং সেই সাথে সাথে যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যে অভিযোগ করেছেন যে সংখ্যালঘু ডেভেলপমেন্ট করেনি, বা উনি শুধু নাটক করেছেন আপনার ভাষায় যদি বলা হয়, হিজাব পড়েছেন, মাশাল্লাহ বলেছেন, কিন্তু কাজ করেনি, সেই জন্য আইএসএফ রাজনৈতিক দল তৈরি করলো আব্বাস সিদ্দিকী, এবং সেখানে ধর্মনিরপেক্ষ জোট হিসাবে বাম কংগ্রেসের সঙ্গে ছিল, কিন্তু তারা তো আজকে একেবারে শূন্য। সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন? তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা বেশি। আপনি যে বলছেন মমতা ব্যানার্জি নাটক করেছেন, আপনি বামেদের সঙ্গে যদি তুলনা হয়, বামেরা কোন মুখে সংখ্যালঘু ডেভেলপমেন্টের কথা বলবে, যেখানে রাজেন্দ্র সচ্চের কমিটি রিপোর্ট পরিষ্কার করে বলে দিচ্ছে কি এ বাম জামানায় পশ্চিমবাংলার মুসলিম পুরো দেশের মধ্যে সবথেকে পিছিয়ে সম্প্রদায়ের জায়গাতে চলে গেছে, এমনকি তফসিলি জাতির থেকেও পিছিয়ে বাংলার, বিশেষ করে পশ্চিমবাংলার মুসলমানরা। আর কার আমলে? বাম জামানায়। বাম আমলে আমরা দেখেছি মুসলমানদের শোষণ হয়েছে, মুসলমানদের উপরে অত্যাচার হয়েছে, মুসলিম চাষিদের বেছে বেছে জমি অধিগ্রহণ করা হয়েছে, দলিত আদিবাসী চাষিদেরকেও ছাড় দেওয়া হয়নি, তাদেরও জমি অধিগ্রহণ হয়েছে। যখন জমি বন্টন হয়েছে, যেটা ল্যান্ড ডিস্ট্রিবিউশন, যেটা বামেদের জামানা হয়েছে, সেখানে মুসলিম পার্সেন্টেজটা খুবই সামান্য, খুবই কম। চাকরির ক্ষেত্রে মুসলিমরা 2%, হ্যাঁ, পুলিশের ক্ষেত্রে মুসলিমরা ঠিকই 4%, হ্যাঁ, কোনো জায়গাতেই সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো অস্তিত্ব ছিল না। আজকে ওই বামেরা যদি এসে মানুষকে বলে কি আমি তোমার ডেভেলপমেন্ট করব, আমি ধর্মনিরপেক্ষতাকে বজায় রাখবো, তো মানুষ তো এটা বিশ্বাস করবে না। এবং কংগ্রেসেরও হিস্ট্রি আমাদের সামনে আছে, একের পর এক কংগ্রেসের রাজ্যের হিস্ট্রি আছে। কংগ্রেস আমাদের রাজ্যতেও অনেক বছর শাসনে ছিল, কংগ্রেস দেশের শাসনেও বসেছে। কংগ্রেসের একটা ডেভেলপমেন্ট, ওরা মাইনরিটিদের জন্য কি করেছে, সংখ্যালঘু উন্নয়নের জন্য ওরা কি পদক্ষেপ নিয়েছে, কি এজেন্ডা নিয়েছে, সব কিছু আমাদের সামনে আছে। তো মানুষ তুলনামূলকভাবে তৃণমূলকে পছন্দ করেছে, এই হাড়মাদ বাম আর মিথ্যেবাদী কংগ্রেসের উপরে বিশ্বাস করেনি। তাহলে একদিকে আপনি বলছেন তৃণমূল কংগ্রেস 10 বছরে কোনো উন্নয়ন করেনি, অন্যদিকে সিপিএম 34 বছর, বামফ্রন্ট তারা উন্নয়ন করেনি, কংগ্রেসও করেনি, বলে আপনারা তো এবারে বিধানসভায় কয়েকটি আসনে প্রার্থীও দিয়েছিলেন, কিন্তু সবকটা জায়গায় আপনাদের একেবারে জামানত জব্দ হয়েছে, তা সেক্ষেত্রে মানুষ তো আপনাদেরকে গ্রহণ করছে না। তাহলে কি? এটা ভুল কথা। আমাদের উদ্দেশ্য ছিল বাংলায় একটা বিকল্প রাজনীতির পরিকল্পনা নিয়ে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব 3রা জানুয়ারিতে ফুরফুরা শরীফে এসেছিলেন। উনার পরিকল্পনা ছিল কি একটা বিকল্প রাজনীতির
মানুষের সামনে রাখা হবে। কিন্তু কি হলো, শেষ পর্যন্ত বাম আর কংগ্রেসের চাপে একটা নতুন মোর্চা হলো, ব্যারিস্টার আসাদুদ্দিন ওওয়াইসি সাহেবকে সরিয়ে দেওয়া হলো। কেন? উনি অছুত, বাম আর কংগ্রেসের জন্য উনি অছুত। ঠিক নির্বাচনের মুখে ব্যারিস্টার সাহেবকে বলা হচ্ছে কি উনি কোনো রকমের জোটে নেই। এবার এই 6টা প্রার্থী দাঁড় করানোর ব্যারিস্টার সাহেবের উদ্দেশ্য ছিল শুধু এতটুকু বাংলার মানুষকে বার্তা দেওয়া কি বাংলা ছেড়ে আমরা চলে যাচ্ছি না, আমরা বাংলায় এসছি, বাংলায় রাজনীতি করব, এরপরে জমি আঁকড়ে ধরে থাকবো, একটা ইঞ্চিও জমি ছাড়বো না। এই মেসেজটা, এই বার্তাটা দেওয়ার জন্য। এবং এটাও বিশ্লেষণ করে দেওয়া হয়েছে সিট, যে যে সিটে যদি আইদার মিম জিতবে, যদি মিম হেরে যায় তবে এই সিটে যেমন বিজেপি না জিতে। আর বেশি সিটে এই জন্য দেওয়া হয়নি কেন সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করারও ওনার একটা উদ্দেশ্য ছিল। তো মিম এবার যে অংশগ্রহণ করেছে, প্রথমবার বাংলার রাজনীতিতে মিম কদম রাখলো, প্রথমবারে কিছুটা অন্ধকারে রেখে অনেক অন্যান্য আলাদা মোর্চা হয়েছে, মিমকে নিয়ে করা হয়নি। মিম ব্যারিস্টার সাহেবের যে পরিকল্পনা হলো সেটা কার্যকর হলো না। শেষমেশে উনি দেখলেন কি চলো আমি 6টা প্রার্থী দিয়ে অ্যাটলিস্ট বাংলার মানুষকে বার্তাটা দিই কি আমি বাংলায় এরপর থেকে বাংলার জমি আমি ছাড়তে রাজি না রাজনৈতিকভাবে। এখানকার সংখ্যালঘু দলিত আদিবাসীকে তাদের জন্য রাজনৈতিক সংগ্রাম সর্বভারতীয় মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন সে পথে এগিয়ে যাচ্ছে। এবং ব্যারিস্টার আসাদুদ্দিন ওওয়াইসি সাহেব বাংলায় সংখ্যালঘু দলিত আদিবাসী সমাজের যে দাবিগুলো আদায় করার সংগ্রাম উনি ওই নেতৃত্বটা দিতেও রাজি আছেন এবং উনি দেবেন। আমরা দেখেছি যে আব্বাস সিদ্দিকী যখন সংগঠন করতে না হলে সুন্নতল জগৎ, তখন আপনি আব্বাস সিদ্দিকীর সঙ্গে ছিলেন এবং তাকে রাজনীতিতে নিয়ে আসা, আব্বাস সিদ্দিকীকে রাজনীতিতে নিয়ে আসার পিছনে আপনার অগ্রণী ভূমিকা আছে, অনেকে বলে বেরিয়েছেন। সেখানে যখন আব্বাস সিদ্দিকী সরাসরি রাজনৈতিক ময়দানে নামলেন, যখন দল ঘোষণা করলেন কলকাতা প্রেস ক্লাবে, তখন থেকে আপনার আর দেখা মিলল না, বিষয়টা কেন? দেখুন, আব্বাস সাহেবের সঙ্গে আমরা ছিলাম, ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে আজকেও আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। ফুরফুরার দরবারে কারুর সঙ্গেই ব্যক্তিগতভাবে আমার সম্পর্ক খারাপ না। ওনারা অলাদে মুজাদ্দিদে জামান, সেই জায়গায় আমরা ওনাদেরকে অনেক শ্রদ্ধা করি, সম্মান করি। রাজনৈতিক ব্যাপারটা আমাদের একটা উদ্দেশ্য ছিল, আমরা একটা উদ্দেশ্য নিয়ে রাজনীতি করছিলাম। আপনি জানেন আমি ওই সময় সর্বভারতীয় মুসলিম যুবলীগের সভাপতি, যেটা ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের সর্বভারতীয় যুব শাখা। আমাদের একটা উদ্দেশ্য ছিল কি বাংলায় দলিত আদিবাসী মুসলিমকে নিয়ে একটা বিকল্প রাজনীতির জোট মানুষের সামনে নিয়ে আসতে, একটা বিকল্প মডেল নিয়ে আসতে। কেন আমরা যেটা দেখলাম কি বাংলায় 85% যে পপুলেশন, সে পপুলেশনটা হলো দলিত আদিবাসী এবং মুসলিম পপুলেশন। কিন্তু রাজ্যের যে কোনো রাজনৈতিক দল আপনি দেখে নিন, কিংবা আপনি রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশনের পুরো সেটআপটা দেখুন, আপনি সরকারি চাকরির সেটআপটা দেখুন, প্রাইভেট চাকরির সেটআপটা দেখুন, শিল্পর সেটআপটা দেখুন, কোনো ক্ষেত্রতেই আপনি দলিত আদিবাসী এবং মুসলমানদের তাদের সংখ্যানুপাত অংশগ্রহণটা আপনি দেখতে পারবেন না। শুধু একমাত্র জেলের মধ্যে, যেখানে যে রাজ্যতে 27% মুসলিম বাস করে, কিন্তু জেলে যত বন্দিরা আছে তার 37% হলো মুসলিম সম্প্রদায়ের থেকে। এইসব দেখে আমাদের একটা আমার বিশেষ করে মনে হয়েছিল কি যদি ব্যারিস্টার আসাদুদ্দিন ওওয়াইসি সাহেবকে নিয়েছে, ওয়ামান মিশ্রামজিকে নিয়েছে, আর ওয়ামান মিশ্রাম যিনি বামসেফ সংগঠনের প্রধান, উনি একজন অন্যতম দলিত চেহারা দেশের মধ্যে, আর আব্বাস সিদ্দিকী সাহেবকে রাজ্যতে সামনে রেখে যদি একটা বিকল্প রাজনীতি যদি আমরা মানুষের সামনে নিয়ে আসতে পারি, তবে বাংলা একটা নতুন রাজনৈতিক সমীকরণ দেখতে পারবে এবং যে সত্যিকারে যে পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ তারা নিজস্ব একটা রাজনৈতিক প্রতিনিধিত্ব খুঁজে পাবে। উদ্দেশ্যটা আমার ছিল কি আমরা একটা ন্যূনতম রাজনৈতিক প্রতিনিধিত্ব এই পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য বিধানসভায় আমরা একটা জায়গা তৈরি করতে পারি, ওইখান থেকে আমাদের একটা রাজনৈতিক সংগ্রাম আরম্ভ হবে। সেই উদ্দেশ্য নিয়ে আমরা একটা সংগ্রামে নেমেছিলাম, একটা মুভমেন্ট তৈরি করতে নেমেছিলাম, একটা মুভমেন্টকে আকার দেওয়ার একটা চেষ্টা করেছিলাম। যেমন আমি ছিলাম, আরও অনেকজন ছিল। কিন্তু তারপরে যখন দেখলাম কি এই সিপিএমরা যেভাবে চক্রান্ত করে আমাদের এই মুভমেন্টটাকে ভেস্তে দিল, এই সিপিএমের সঙ্গে যাওয়াটা আমি মেনে নিতে পারলাম না। কেন
আমার মাইন্ডে একটাই জিনিস ছিল কি 34 বছরের শোষণ অত্যাচারকে না দলিত ভুলতে পারবে, না আদিবাসী ভুলতে পারবে, না মুসলিম ভুলতে পারবে। সেজন্যই আব্বাস সিদ্দিকের সঙ্গে আপনি ছেড়ে দিলেন? না না, আমি যেমন ওনার সঙ্গে আমাদের শ্রদ্ধার জায়গায় আছে, কিন্তু রাজনৈতিকভাবে আমরা একটা বিচারধারা নিয়ে চলি। বামেদের সঙ্গে যাওয়াটা ওই বিচারধারার ঠিক মেল খেলো না। আগামীতে আপনাদের যে রাজনৈতিক এজেন্ডা মিম, আপনি বললেন যে মিম তো এবার রাজনীতিতে অংশগ্রহণ করেছে কারণ আগামী দিনে তাদের লড়াই থাকবে। পরবর্তীতে আপনাদের প্ল্যানিং কি কি চিন্তা ভাবনা রয়েছে বাংলার রাজনীতি নিয়ে? বাংলার রাজনীতিতে প্রথম তো আমরা পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি যত নির্বাচন আসবে প্রত্যেকটি নির্বাচনে MIM অংশগ্রহণ করবে, সর্বভারতীয় মজলিস ইত্তেহাদুল মুসলিমিন অংশগ্রহণ করবে। ওর থেকেও বেশি জরুরি কি সংখ্যালঘু দলিত আদিবাসী সমাজের দাবিগুলোকে আমরা এই সরকারের সামনে তুলে ধরব। এই দাবি নিয়ে আমরা সংগ্রাম করব এবং সাম্প্রদায়িকতারও বিরোধিতা করব, সাম্প্রদায়িক শক্তিরও পরাস্ত করার চেষ্টা করব। তার সাথে সাথে আমাদের অস্তিত্বকেও সামনে নিয়ে আসার চেষ্টা করব। আমরা মানে আমাদের কম মানে দলিত, মুসলিম, আদিবাসী সম্প্রদায়ের অস্তিত্বকে সামনে নিয়ে আসার চেষ্টা করব, রাজনৈতিকভাবে সামনে নিয়ে আসার চেষ্টা করব। তাদের সামাজিক, আর্থিক, শিক্ষাগত অধিকারগুলো, দাবিগুলো সরকারের সামনে তুলব, এটা নিয়ে আন্দোলন করব, মানুষের পাশে দাঁড়াবো, যুবকদের পাশে দাঁড়াবো। এই এজেন্ডা নিয়ে আমরা এগিয়ে যাব। আর রাজেন্দ্র সাচ্চার কমিটি রিপোর্টের সুপারিশগুলো এখনো কার্যকর হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিরোধী দল নেত্রী ছিলেন উনি কথা দিয়েছিলেন কি রাজেন্দ্র সাচ্চার কমিটি রিপোর্টের সুপারিশগুলো আমি বাংলার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের পক্ষে যে সুপারিশগুলো আছে সেগুলোকে আমি কার্যকর করব। রঙ্গনাথ মিশ্রা কমিশন রিপোর্ট যেখানে মুসলিমদের সংরক্ষণের কথা বলা হয়েছে সেটা কার্যকর করার কথা উনি আমাদেরকে কথা দিয়েছিলেন। রিজওয়ানুর রহমান যে কতল হলো, রিজওয়ানুর রহমানের যারা হত্যাতে যারা সামিল ছিল তাদের বিরুদ্ধে কোনো বিচার হয়নি। তারপরে ইমাম রাশিদির ছেলেকে যেভাবে মব লিঞ্চিং করে খুন করা হয়েছিল তাদের বিরুদ্ধে কোনো বিচার হয়নি। এইসব দাবিগুলো আমরা তুলব। কাটরা মসজিদ অভিযান যখন বামেদের জমানায় হয়েছিল, হাজার হাজার মানুষকে মেরে দেওয়া হয়েছিল, সেটা নিয়ে তদন্ত কমিশন হয়েছিল। সেই কমিশনের রিপোর্টগুলো গভর্নমেন্ট পাবলিক করুক। এখন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিক এক সরকার। আমরা আরও দাবি তুলব আলিয়া বিশ্ববিদ্যালয়ের সংখ্যালঘু চরিত্র, মিল্লি আলামিন কলেজের সংখ্যালঘু চরিত্র, মুসলিমদের ওবিসি বির মধ্যে এই সংরক্ষণ নিয়ে মুসলিমদের কোনো কি হচ্ছে, আদৌ মুসলিম সংরক্ষণ পাচ্ছে কি না, এইসব বিষয়গুলো সরকারের সামনে তুলে ধরব। আরও অনেক বিষয় আছে। আমাদের NRC CA ব্যাপার নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তো পুরো নির্বাচনে প্রচার করে গেলেন। উনি এখন প্রথম বিধানসভার অধিবেশনে উনি ল পাস করুক কি বাংলায় কোনোদিন NRC CA নিয়ে কোনো রকমের কিছু হবে না, ওই লটা উনি পাস করুক। আমরা এইসব দাবিগুলো তুলব, মুভমেন্ট চালিয়ে দেবো। মুর্শিদাবাদের স্পেশাল স্ট্যাটাসের মুভমেন্ট করব। মুর্শিদাবাদের বিশ্ববিদ্যালয় কি হলো, কত দূর এগেল, ওটা নিয়ে মুভমেন্ট করব। মুর্শিদাবাদের যে পরিযায়ী শ্রমিক যারা মুর্শিদাবাদ, মালদা, আমাদের দক্ষিণবঙ্গ থেকে বিশেষ করে যারা মুসলিম সম্প্রদায় দিল্লি, বম্বে থেকে তারা হেনস্থার শিকার হচ্ছে, তাদের হয়ে পশ্চিমবঙ্গ সরকার না দাঁড়াচ্ছে না কিছু বলছে, শুধু তাদের ভোট নিচ্ছে। কিন্তু একেবারে আপনার কাছে জানতে চাইবো, আপনি বলছেন মুভমেন্ট করব, দাবি তুলব, যে কাজগুলো হয়নি সেই কাজের দাবি চাইব, কিন্তু মিমের কর্মী সমর্থকরা একেবারেই তারা আস্থা হারাচ্ছেন, যে তারা একেবারে দুর্বল হয়ে পড়ছেন, তাদের একটা ক্যান্ডিডেট জিততে পারেনি, জামানত জব্দ হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন? দেখো এই আন্দোলন মুভমেন্ট কিভাবে চালানো সম্ভব হবে? আমি শুধু মিমের কর্মী সমর্থকদেরকে বার্তা দেবো না, আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে আমি নজওয়ান দলিত, আদিবাসী, মুসলিম যুবক নজওয়ানদেরকে একটা বার্তা দেব, হতাশ হবার জায়গা নেই। এখন সংগ্রামের সময়, সংগ্রামের পথ এখন আরম্ভ হয়েছে। সংগ্রামের পথে আমাদের সবাইকে ঐক্য হয়ে এক হয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। নিজের শক্তিটাকে আমাদেরকে তৈরি করতে হবে, রাজনৈতিক সংগ্রামের শক্তি তৈরি করতে হবে। এখানে হতাশ হবার জায়গা নেই। বিজয়ের পতাকা আমরা আমাদের হাতে তুলবই, এই বিশ্বাস নিয়ে আমাদেরকে এগিয়ে চলতে হবে। MIM এর রাজনীতি আপনারা দেখে নিন, প্রথম নির্বাচনে তারা হারে, দ্বিতীয় নির্বাচনে তারা জিতে। ইনশাল্লাহ এবার আমরা হেরেছি, তার মানে মিউনিসিপ্যালিটির থেকে আরম্ভ করে আমরা নিজেদের জমি ছাড়বো না। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে কথা বলছিলাম আমরা রাজ্যের মিমের নেতা সাবির এস গফ্ফারের সঙ্গে। একেবারেই সর্বশেষ প্রশ্ন আপনার কাছে রাখবো যে এই যে সিচুয়েশান, একদিকে বিজেপি রাজ্যের বিরোধী আসনে রয়েছেন এবং এককভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যাপক সংখ্যক আসন নিয়ে জয়ী হয়ে এবং ক্ষমতায় আসতে চলেছেন তৃতীয়বারের জন্য, এই পরিস্থিতিতে বাংলার সংখ্যালঘুদের অবস্থান কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? একেবারে শেষ প্রশ্ন। আমরা সরকারের উপরে প্রেশার তো ক্রিয়েট করতেই হবে, কেন সরকার মুসলিম পার্সেন্টেজ ভোট নিয়েও একটা বিরাট বড় মুসলিম ভোট সরকারের সাফল্যতার একটা কারণ হয়ে দাঁড়িয়েছে।
তো মুসলিম সম্প্রদায়ের প্রতিও সরকারের একটা দায়িত্ব আছে, আদিবাসী সম্প্রদায়ের ভোটে এই সরকার পেয়েছে, তাদের প্রতিও তাদের একটা কর্তব্য দায়িত্ব আছে এবং এই এজেন্ডাগুলো সরকারের সামনে তুলে ধরতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে সচেতন থাকতে হবে, রাজনৈতিকভাবে সচেতন হতে হবে, নিজের সামাজিক অধিকার নিয়ে সচেতন হতে হবে, সচেতন হয়ে সরকারের উপরে চাপ সৃষ্টি করতে হবে, নিজের দাবি দাবা নিয়ে চাপ সৃষ্টি করতে হবে। তার সাথে সাথে সংখ্যালঘু সম্প্রদায়কে রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে, রাজনীতিতে আসতে হবে। সর্বভারতীয় মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন খুব শিগগিরই ইনশাআল্লাহ একটা সর্বভারতীয় দলের পথে এগাচ্ছে। কেন বিহারে পার্টিটা রেকগনাইজ, তেলেঙ্গানাতে রেকগনাইজ, মহারাষ্ট্রতে রেকগনাইজ, আরও একটা রাজ্যতে রেকগনাইজ হয়ে গেলে সেটা একটা সর্বভারতীয় দলের স্ট্যাটাস পাবে। একটা সর্বভারতীয় দল আমাদের পাশে দাঁড়ানো মানে আমাদের অধিকারের লড়াইয়ের জন্যে অনেকটা একটা পথটা অনেকটা সহজ হয়ে যাওয়া, পার্লামেন্টারি স্ট্রাকচারের মধ্যে চলে আসা। সংখ্যালঘু সম্প্রদায়ের হতাশ হবার কোনো কারণ নেই, সচেতন থাকতে হবে, রাজনৈতিক সংগ্রাম আমাদেরকে চালিয়ে যেতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। এখন এই পর্যন্ত। পরবর্তী খবরের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।